আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিহেভিয়ারাল সায়েন্স সাবজেক্টের সাইকোলজি পার্টের কমন কিছু কনফিউশনাল কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে টপিকসগুলো নিয়ে ছাত্রছাত্রীর মধ্যে কনফিউশন তৈরি হয়, আনসার কনফিউশন তৈরি হয়, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমেই কিছু টপিকস এখানে দেয়া আছে, অর্থাৎ শর্ট কোশ্চেন এসকিউ কোশ্চেনের জন্য কিছু টপিকস, যে কোশ্চেনগুলো থেকে দেখা যায় বারবার কোশ্চেন এসেই থাকে এবং এখানে কিছু কোশ্চেন দেখা যায় ছাত্রছাত্রীর কনফিউশন তৈরি হয়। তার মধ্যে প্রথম টপিকসটা হচ্ছে যেমন সাইকোলজি। প্রথম কোশ্চেন এখানে আসে যেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা কোশ্চেন, যেটা সব সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিফাইন সাইকোলজি বা ডেফিনেশন অফ সাইকোলজি। এটা একটা কোশ্চেন থাকে 2 মার্কের জন্য, আর একটা 3 মার্কের জন্য কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সাইকোলজি ইন নার্সিং প্রফেশন, অথবা শুধুমাত্র নার্সিংও দিতে পারে, ইম্পর্টেন্স অফ সাইকোলজি ইন নার্সিং। তো এটার সাথে মূলত এই ইম্পর্টেন্স অফ সাইকোলজি নার্সিং প্রফেশন থাকে, এটা 3 মার্কের জন্য কোশ্চেন। অথবা সাইকোলজি ডেফিনেশন অফ সাইকোলজি এর সাথে ডিফারেন্স বিটুইন সাইকোলজি অ্যান্ড সোসিওলজি, এটাও থাকতে পারে। তো এটা হচ্ছে 3 মার্কের, অথবা এটা 5 মার্কের জন্য থাকতে পারে। তো মূল কথা হচ্ছে সাইকোলজি কন্টেন্টের সাথে ইম্পর্টেন্স অফ সাইকোলজি নার্সিং প্রফেশন এবং ডিফারেন্স বিটুইন সাইকোলজি অ্যান্ড সোসিওলজি থাকে। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ সাইকোলজি ইন নার্সিং প্রফেশন, এই কোশ্চিনের সাথে এই যে একটা কোশ্চিন আছে যেটা হচ্ছে সিগনিফিক্যান্স অর ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরিজ, এই কোশ্চিনের কনফিউশন তৈরি হয়ে যায়। তো এখানে কনফিউশনটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সাইকোলজি, অর্থাৎ সাইকোলজি সাবজেক্টের ইম্পর্টেন্স নার্সিং প্রফেশনে কেন। আর এই কোশ্চেনটা হচ্ছে সিগনিফিক্যান্স, অর্থাৎ ইম্পর্টেন্স সিগনিফিক্যান্স সবই সিমিলার ওয়ার্ড। সিগনিফিক্যান্স অফ সাইকোলজিক্যাল থিওরিজ, অর্থাৎ কিছু সাইকোলজিক্যাল থিওরিজ আছে, যেমন গ্রান্ট থিওরিজ, বিহেভিয়ারাল থিওরিজ, ডেভেলপমেন্টাল থিওরিজ। এই থিওরিগুলোর ইম্পর্টেন্স কী কী আছে, মূলত কোশ্চিন হচ্ছে এটাই। তাহলে একটা হচ্ছে শুধুমাত্র সাইকোলজির ইম্পর্টেন্স নার্সিংয়ে কেন, আর একটা বলা হচ্ছে যে এই যে সাইকোলজিতে যে কমন থিওরিগুলো আছে, সেই থিওরিগুলোর সিগনিফিক্যান্স কেন। তাহলে অবশ্যই দুইটা কোশ্চিন আলাদা হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চিনটা একটু মাথায় রাখতে হবে। তো এই নেক্সট কন্টেন্টটা হচ্ছে কমন সাইকোলজিক্যাল থিওরি, যেটা এর সাথেই থাকতে পারে 3 মার্কের জন্য। যে মেনশন কমন সাইকোলজিক্যাল থিওরিজ, কী কী কমন সাইকোলজিক্যাল থিওরিজ আছে, যেটা একটু আগেই বললাম, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল থিওরি, এরপর হিউম্যানিস্টিক থিওরি, পার্সোনালিটি থিওরি, গ্রান্ট থিওরি, এগুলো হচ্ছে কমন সাইকোলজিক্যাল থিওরি। এই থিওরিগুলোর ইম্পর্টেন্সই মূলত হচ্ছে এই কোশ্চেন, যেটা হচ্ছে সিগনিফিক্যান্স অফ সাইকোলজিক্যাল থিওরিজ। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আবার দেখা যায় এই দুইটা কোশ্চেন মিলে একটা ইকিউ থাকতে পারে, যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সাইকোলজি নার্সিং প্রফেশন এবং সিগনিফিক্যান্স অফ সাইকোলজিক্যাল থিওরিজ বা ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরিজ। তাহলে দুইটা মিলেই একটা ইকিউ হতে পারে, আবার এটা আলাদা আলাদাভাবে এসকিউ থাকতে পারে। এর পরের যেটা কন্টেন্ট, সেটা হচ্ছে ব্রেইন এবং নার্ভাস সিস্টেম। ব্রেইন নার্ভাস সিস্টেম থেকে কোশ্চিন থাকতে পারে এরকম যে ডিফাইন ব্রেইন অ্যান্ড নার্ভাস সিস্টেম, এটা কোশ্চিন থাকতে পারে, এবং সাথে ফাংশন অফ ব্রেইন, যেটা প্রিভিয়াস অনেকবার আসছে, যেটা হচ্ছে ফাংশন অফ ব্রেইন। ব্রেইনের ফাংশন 3 মার্কের জন্য। তো 3 মার্কের জন্য এখানে ছাত্রছাত্রী যদি পারে তাহলে খুবই ভালো, যেটা হচ্ছে পার্টস অনুযায়ী ফাংশন দেওয়া, যেটা হচ্ছে হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরেব্রাম, সেরেব্লাম, মেডুলা অবলঙ্গাটা, পন্স, এভাবে দিলেও ভালো। অথবা কেউ যদি ওভারঅল ফাংশন লেখে সেটাও হবে 3 মার্কের জন্য। তাহলে বেস্ট ভাবে লেখাই ভালো আর কি। তাহলে ব্রেইন এবং নার্ভাস সিস্টেমের সাথে যেটা কোশ্চিন আসতে পারে, সেটা হচ্ছে ফাংশন অফ ব্রেইন। এর বাইরে এর সাথে এই কন্টেন্টের সাথে রিলেটেড কোনো কোশ্চিন আসার মতো সেখানে নেই। তাহলে ব্রেইন এবং নার্ভাস সিস্টেম যদি আসে, তাহলে তার সাথে 3 মার্কের যোগ B মার্কের কোশ্চিন আসবে, সেটা হচ্ছে ফাংশন অফ ব্রেইন। এরপর নেক্সট হচ্ছে যেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তাহলে এই দুইটা কন্টেন্টের মধ্যে দেখা যায় হয় নিউরো ট্রান্সমিটার অথবা ব্রেইন কোশ্চিন আসে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি কোশ্চিনের মধ্যে 1 নাম্বার বা 2 নাম্বার কোশ্চিনের মধ্যে এই সাইকোলজি থেকে কোশ্চিন আসে, অথবা ডিফারেন্স থেকে আসে, অথবা কমন সাইকোলজিক্যাল থিওরিজ আসতে পারে। এর পরের যেটা একটা কোশ্চিন, সেটা হচ্ছে ব্রেইন থেকে অথবা নিউরো ট্রান্সমিটার থেকে কোশ্চিন আসে। তো নিউরো ট্রান্সমিটার, ডেফিনেশন অফ নিউরো ট্রান্সমিটার এবং টাইপস অফ নিউরো ট্রান্সমিটার,
অথবা এখানে এভাবে মেনশন থাকতে পারে যে মেনশন সাম মেজর নিউরোট্রান্সমিটার এবং টাইপস অফ নিউরোট্রান্সমিটার। অর্থাৎ টাইপসের মধ্যে কিছু আছে যেটা হচ্ছে এক্সাইটেটরি, ইনহিবিটরি এবং মিক্সড নিউরোট্রান্সমিটার। তো একেবারে সহজ একটা কোশ্চিন, নিউরোট্রান্সমিটার এবং টাইপস অফ নিউরোট্রান্সমিটার। তাহলে হয় ব্রেইন অথবা নার্ভাস সিস্টেম থেকে একটা কোশ্চিন থাকবে অথবা নিউরোট্রান্সমিটার। তাহলে দুইটার মধ্যে পড়লে একটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এরপরের যেটা একটা কোশ্চিন সেটা হচ্ছে বিহেভিয়ার নিয়ে। বিহেভিয়ার থেকে একটা কোশ্চিন দেখা যায় থাকে, সেটা হচ্ছে ডিফাইন বিহেভিয়ার অথবা টাইপস অফ বিহেভিয়ার, অথবা সাথে হচ্ছে কজেস এবং ফ্যাক্টরস। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে কজেস এবং ফ্যাক্টরস হচ্ছে মোটামুটি সিমিলার, হচ্ছে সিনোনিম। অর্থাৎ কজেস যা, ফ্যাক্টরসও মোটামুটি তা। তো যদি পরীক্ষায় কজেস আসে আর যদি পড়া থাকে ফ্যাক্টরস, তাহলে ওটাই কজেস হিসাবে লিখে দেওয়া যাবে। আর যদি ফ্যাক্টরস আসে যদি পড়া থাকে কজেস, তবে সেটাকেই আমরা কজেস হিসাবে দিতে পারবো। তাহলে বিহেভিয়ার্স থেকে যে কোশ্চিন আসতে পারে সেটা হচ্ছে ডিফাইন বিহেভিয়ার্স, এ নাম্বারের জন্য 2 মার্ক, এবং সাথে যদি বি নাম্বার থাকে সেটা হচ্ছে টাইপস অফ বিহেভিয়ার্স, 3 মার্কের জন্য। অথবা টাইপস যদি না থাকে সেক্ষেত্রে কজেস অথবা ফ্যাক্টরস দিতে পারে। তাহলে কজেস অথবা ফ্যাক্টরস কীরকম সেটা হচ্ছে আমরা জানি যে ইন্টারনাল বা এক্সটার্নাল ফ্যাক্টর কিছু আছে, যে ফ্যাক্টরগুলোর কারণে আমাদের বিহেভিয়ারের পরিবর্তন হয় বা বিহেভিয়ার চেঞ্জ হয়। অথবা কজেস মূলত এই ধরুন যে এজ, সেক্স ভেদে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়। তাহলে বিহেভিয়ার থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ডিফাইন বিহেভিয়ার অথবা টাইপস অফ বিহেভিয়ার অথবা কজেস অথবা ফ্যাক্টরস অফ বিহেভিয়ার। এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট সেটা হচ্ছে লার্নিং। লার্নিং থেকে দেখা যায় এসকিউ অথবা একিউ, যে কোনো একটা থাকতেই পারে। তো এসকিউ এর মধ্যে যেটা থাকতে পারে সেটা হচ্ছে ডিফাইন লার্নিং, যেটা 2 মার্কের জন্য, এবং সাথে লার্নিংয়ের টাইপসটাও দিতে পারে, সেটা হচ্ছে কগনিটিভ, কোনিটিভ, যেটা ডোমেইন আকারে দেওয়া আছে, সেটা লার্নিং টাইপস। আর একটা হচ্ছে অবজেক্টিভস অফ লার্নিং, এটা হচ্ছে 3 মার্কের জন্য থাকতে পারে। তাহলে লার্নিং থেকে যদি ডিফাইন লার্নিং থাকে, সাথে টাইপস অফ লার্নিং বি নাম্বার এবং অবজেক্টিভস অফ লার্নিং থাকতে পারে। এবং এটা যদি 3 মার্কের জন্য, অর্থাৎ এটা যদি ইকিউ থাকে সেক্ষেত্রে প্রিন্সিপালস অফ লার্নিং দিতে পারে, যে প্রিন্সিপালস অফ লার্নিং, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে লার্নিং থেকে এসকিউ এবং ইকিউ দুটোই আসার সম্ভাবনা আছে। তবে এসকিউ এর জন্য পড়লে ডিফাইন লার্নিং এবং অবজেক্টিভস অফ লার্নিং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর এই বিহেভিয়ার, লার্নিং, এই দুটোর সাথে একটা কোশ্চেন সেটা হচ্ছে পার্সোনালিটি। অর্থাৎ বিহেভিয়ার অথবা পার্সোনালিটি অথবা লার্নিং পড়লে যে কোনো একটা অথবা দুইটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো পার্সোনালিটি থেকে যে কোশ্চেন থাকে একেবারে সহজ কোশ্চেন, সেটা হচ্ছে ডিফাইন পার্সোনালিটি এবং ক্লাসিফাই পার্সোনালিটি। একেবারে ইজি একটা কোশ্চেন এবং সহজ কোশ্চেন। ডিফাইন পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, এবং ক্লাসিফাই পার্সোনালিটি আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে অনেক আছে, যেটা হচ্ছে স্যাঙ্গুইন, ফ্লেগমেটিক, কোলেরিক, আবার এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, সাইকোলজির উপর ডিপেন্ড করে। এটা সুন্দর করে লিখে দিলে 3 মার্কের জন্য এনাফ হয়ে যায়। এবং এর সাথে আরেকটা কোশ্চেন যেটা দিতে পারে বা প্রিভিয়াস সালে আসছিল, সেটা হচ্ছে পার্সোনালিটি ট্রেটস কি, যে ডিফাইন পার্সোনালিটি ট্রেটস, অর্থাৎ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। ট্রেটস মানে বৈশিষ্ট্য, যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা গুণাবলী, বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। এর সাথে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টের কিছু ক্রাইটেরিয়া আমরা প্রিভিয়াস সালে যেটা আসছিল। তো পার্সোনালিটি ট্রেটসের সাথে মেনশন সাম ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, এই কোশ্চেনটা থাকতে পারে। তবে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সোনালিটি, ডিফাইন পার্সোনালিটি এবং ক্লাসিফাই পার্সোনালিটি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যেটা হচ্ছে স্ট্রেস এবং ক্রাইসিস। স্ট্রেস এবং ক্রাইসিস থেকে যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে। আর এখানে যেটা বললাম সেটা হচ্ছে বিহেভিয়ার, লার্নিং এবং পার্সোনালিটি থেকে 3টা কন্টেন্টের মধ্যে 2টা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। তাহলে নেক্সট যেটা কন্টেন্ট যদি বলি সেটা হচ্ছে স্ট্রেস, ডিফাইন স্ট্রেস, সোর্স অথবা কজেস অফ স্ট্রেস, যে স্ট্রেসের কারণ অথবা সোর্স আসলে কি। এটা একেবারে সহজ কোশ্চেন, একটু পড়লেই হয়ে যাবে। অথবা এটার সাথে আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে ক্রাইসিস, যে ডিফাইন ক্রাইসিস অথবা হাউ উইল ইউ রিজলভ ক্রাইসিস ইন ইউর লাইফ, অথবা টাইপস অফ লাইফ ক্রাইসিস। অর্থাৎ যদি ক্রাইসিস থাকে তাহলে ক্রাইসিস সাথে বি নাম্বারের জন্য টাইপস অফ লাইফ ক্রাইসিস থাকতে পারে, অথবা হাউ উইল ইউ রিজলভ ক্রাইসিস ইন ইউর লাইফ। তাহলে এই 3টা কোশ্চিন পড়লে দেখা যায় একটা 5 মার্কের কোশ্চিন কমন সম্ভব, অথবা স্ট্রেস অথবা সোর্স অথবা কজেস অফ স্ট্রেস থেকে একটা 5 মার্কের কোশ্চিন, অর্থাৎ স্ট্রেস এবং ক্রাইসিস পড়লে একটা কোশ্চিন পাওয়া সম্ভব। আবার আমরা যদি বিহেভিয়ার পড়ি, লার্নিং পড়ি এবং পার্সোনালিটি পড়ি,
তাহলে এখান থেকে তিনটের মধ্যে দুইটা কোশ্চিন পাওয়া সম্ভব। আবার এই দিক থেকে ইন্ট্রোডাক্টরি যে কন্টেন্টগুলো আছে, সাইকোলজি, ইম্পর্টেন্স অফ সাইকোলজি ইন নার্সিং প্রফেশন, কমন সাইকোলজিক্যাল থিওরিজ, ডিফারেন্স বিটুইন সাইকোলজি অ্যান্ড সোসিওলজি, এখান থেকে একটা অথবা দেড়টা কোশ্চিন পাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি ব্রেইন, নার্ভাস সিস্টেম, ফাংশন অফ ব্রেইন এবং নিউরোট্রান্সমিটার এবং টাইপস অফ নিউরোট্রান্সমিটার পড়া যায়, সেখান থেকে একটা কোশ্চিন কমন পাওয়ার সম্ভাবনা আছে। এবং লাস্ট যেটা কন্টেন্ট সেটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন থেকে ইকিউ, এসকিউ দুটা কোশ্চিনই থাকে। যদি ইকিউ থাকে সেক্ষেত্রে এটাকে একটু ডিসক্রাইব করতে বলে, যে ডিফাইন মোটিভেশন, ডিসক্রাইব দ্য টাইপস অফ মোটিভেশন, অথবা এসকিউর জন্য এটা থাকে ডিফাইন মোটিভেশন, টাইপস অফ মোটিভেশন। তো এটা ছোট কোশ্চিন এবং অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, এবং এটা থেকে কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই যে কন্টেন্টগুলো আছে এগুলো থেকে অনেক কোশ্চিন বেশি আছে। আর মোটিভেশনের সাথে একটা কোশ্চিন যেটা হচ্ছে সিমিলার আসে, যেটা মূলত সোসিওলজি পার্টে দেখা যায়, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস অফ আব্রাহাম মাসলো থিওরি, অর্থাৎ আব্রাহাম মাসলো যে থিওরিটা আছে সেটাতেও মেনশন করে দিতে পারে। তাহলে এখানকার যে কন্টেন্টগুলো আছে সবগুলো কন্টেন্টই মূলত সাইকোলজির জন্য খুবই 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 ইম্পর্টেন্ট কন্টেন্ট। এবারে ইকিউ কোশ্চেনগুলো দেখি। ইকিউ কোশ্চিন টপিকস যেগুলো থেকে বারবার কোশ্চিন আসে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, তার মধ্যে এখানে 6টা কোশ্চিন দেওয়া আছে। 6টা কোশ্চিনের মধ্যে প্রথম কোশ্চিন আমরা একটু দেখি, যে ডিসক্রাইব দ্য স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ বলা হয়েছে যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলোকে ডিসক্রাইব করতে বলা হচ্ছে, যেটা হচ্ছে আমরা এরিকসনের থিওরি দিয়ে ব্যাখ্যা করি। পরের কোশ্চিন এরিকসনের থিওরি বলাই আছে। তো অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা যখন এই কোশ্চিনটা আসে, ডিসক্রাইব দ্য স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তখনই কনফিউশন তৈরি হয়ে যায় যে আসলে আনসারটা কি হবে। তো যখনই এই কোশ্চিন আসবে, এই কোশ্চিন আর এরিকসনের থিওরি দুটি হচ্ছে সেম কোশ্চিন, তাহলে সেম আনসার হবে। 8টা স্টেজ দিয়ে এই কোশ্চিনের আনসার হবে। এরপরে যেটা কোশ্চিন সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই কোশ্চিন স্টেজের সাথে মূলত এই কোশ্চিনে একটা কনফিউশন তৈরি হয়, যেটা আসলে সিমিলার, কারণ এখানে বলা আছে এক্সপ্লেইন দ্য থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আর এখানে বলা আছে ডিসক্রাইব দ্য স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ শুধুমাত্র স্টেজ এবং থিওরিজের মধ্যে পার্থক্য। তো থিওরিজ হচ্ছে আমরা মূলত 4টা থিওরি ব্যাখ্যা করি, যে 4টা থিওরি দিয়ে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে হচ্ছে এরিকসনের থিওরি, এরপর সিগমন্ড ফ্রয়েডের থিওরি, কোলবার্গের থিওরি, জিন পিয়াগেটের থিওরি। বাট স্টেজ হচ্ছে 8টা স্টেজ। সো কনফিউশন এখানে যেন কোনো না থাকে, স্টেজ হচ্ছে 8টা স্টেজ, যেটা এরিকসনের স্টেজ। আর থিওরিজ হচ্ছে 4টা থিওরিজ হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের, যে এই 4টা থিওরিজ কমন থিওরি, এই 4টা থিওরিতে আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাখ্যা করি। এর সাথে আর একটা কোশ্চেন যেটা হচ্ছে সিমিলার, যেটা হচ্ছে ডিসক্রাইব দ্য থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এটা হচ্ছে সেম কোশ্চেন, সাথে আর একটু বলা আছে যে ট্রেডস থিওরি, এটার সাথে ট্রেডস থিওরি একটু ব্যাখ্যা করতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেইন কমন সাইকোলজিক্যাল থিওরিজ। এটাও মূলত থিওরিজ, যে সবগুলো কোশ্চেন যেহেতু থিওরিজ রিলেটেড, তো এই জন্য ছাত্রছাত্রীর মধ্যে একটা কনফিউশন চলে আসে যে আসলে কোন কোশ্চেনের আনসার কি হবে। তো এক্সপ্লেইন কমন সাইকোলজিক্যাল থিওরিজ, এটা মূলত প্রথমের দিকে একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে কি কি থিওরিজ আছে। যেমন আমরা জানি যে ডেভেলপমেন্টাল থিওরিজ আছে, পার্সোনালিটি থিওরি আছে, গ্রান্ড থিওরি আছে। হ্যাঁ, এই থিওরিগুলো হচ্ছে কমন সাইকোলজিক্যাল থিওরিজ। তো এটা ছোট করে এক্সপ্লেন দিলে হয়ে যাবে। আর সর্বশেষ কোশ্চেন হচ্ছে আব্রাহাম মাসলো থিওরি, যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস দিয়ে ব্যাখ্যা করছে আব্রাহাম মাসলো থিওরি, যেটা মোটিভেশন চ্যাপ্টারের মধ্যে আছে। তো এই মূলত হচ্ছে ইকিউ কোশ্চেনগুলো, যেগুলো আমরা একটু পরে হচ্ছে সামারি করে দেবো। কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা আমরা একটু আগেই কথা বলছি। এবং সেম কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য এরিকসন সাইকোসোশ্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য লাইফ স্প্যান। অর্থাৎ দুইটা কোশ্চেনের আনসার কিন্তু সেম। অর্থাৎ একটা কোশ্চেন হচ্ছে আমাদের স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা আমরা এরিকসন থিওরির 8টা স্টেজকে বলতেছি, আবার সেই কোশ্চেনকে এরিকসনের নাম ধরেই মেনশন করে দিয়েছে। অর্থাৎ যে কোশ্চেনে আসুক না কেন তাহলে আনসার সেম হবে। তো আমরা একটু দেখি। প্রথমে মূলত এখানে সামারি করে দেয়া আছে যে আসলে এরিকসন স্টেজে এটা যে 8টা স্টেজ আছে, 8টা স্টেজের যে ডেভেলপমেন্টাল টাস্কগুলো কিভাবে হয়। প্রথমটা আছে হোপ, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, এরপরে অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, এরপরে থার্ড স্টেজ হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, ফোর্থ স্টেজ ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, এরপর হচ্ছে আইডেন্টিটি রোল কনফিউশন, এরপর ইন্টিমেসি আইসোলেশন, জেনারেটিভিটি স্ট্যাগনেশন অ্যান্ড ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। এটা মূলত একটা সামারি করে দেয়া আছে। এই ছবিতে দেখা যাচ্ছে যে কোন স্টেজে কীরকম অ্যাক্টিভিটি এবং ডেভেলপমেন্টাল টাস্ক আমাদের হয় এবং সোসাইটির সাথে কীরকম আমাদের অ্যাটাচমেন্ট তৈরি হয়।
তো আমরা একটু বিস্তারিত দেখি, সেটা হচ্ছে এরিকসন স্টেজের মোটামুটি 5টা কলাম আছে। 5টা কলামের মধ্যে হচ্ছে প্রথম ডেভেলপমেন্টাল টাস্ক, এরপরে হচ্ছে এজ, এজ, এরপর সেন্ট্রাল ইস্যু, সিগনিফিক্যান্ট রিলেশন অ্যান্ড আউটকাম। ডেভেলপমেন্টাল টাস্কগুলো আমরা জানি স্টেজের উপর ডিপেন্ড করে। আমাদের এজটা হচ্ছে স্টেজ, ডেভেলপমেন্টাল টাস্ক আমরা জানি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, জেনারেটিভ ভার্সেস স্ট্যাগনেশন অ্যান্ড ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। অর্থাৎ এই ডেভেলপমেন্টাল টাস্কের মূল ব্যাপারটাই হচ্ছে আমাদের যে এজ এবং স্টেজ আছে, 0 থেকে 18 মান্থ ইনফ্যান্সি বলা হচ্ছে। এই স্টেজে যে ডেভেলপমেন্টাল টাস্ক একটা বাচ্চার হয়, অর্থাৎ ট্রাস্ট, অর্থাৎ সেই বাচ্চা যদি প্রপারলি ট্রাস্ট ইন কেয়ার গিভার, অর্থাৎ তার মায়ের থেকে বা তার কেয়ার গিভারের থেকে যদি প্রপার কেয়ার পায়, তাহলে তার মধ্যে ট্রাস্ট জন্ম নেয়। আর যদি প্রপার কেয়ার না পায়, তাহলে তার মধ্যে মিসট্রাস্ট জন্ম নেয়। এটাই হচ্ছে তার আউটকাম, যে ট্রাস্ট, অপটিমিজম। আর যদি এনভায়রনমেন্ট ভালো না থাকে, সেক্ষেত্রে মিসট্রাস্ট এবং ফেয়ার জন্ম নেয়। অনুরূপভাবে বাকি স্টেজগুলোতে এভাবে বলা আছে যে অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, অর্থাৎ এই 18 মাস থেকে 3 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চার মধ্যে অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, অর্থাৎ নিজের মধ্যে একটা অটোনমি চলে আসে, ছোটোখাটো কাজ করতে পারে। সেন্ট্রাল ইস্যু হচ্ছে ডেভেলপিং ইন্ডিপেন্ডেন্স ইন পার্সোনাল অ্যাকশন, একটা ইন্ডিপেন্ডেন্স চলে আসে। সিগনিফিক্যান্ট রিলেশন হচ্ছে প্যারেন্টস, মূলত প্যারেন্টই হচ্ছে এখানকার সিগনিফিক্যান্ট রিলেশন। আউটকাম অটোনমি, শেম অ্যান্ড ডাউট, যদি নিজের কাজগুলোকে পিতামাতা শাবাশ দেয়, সেক্ষেত্রে তার মধ্যে অটোনমি চলে আসে। আর যদি শাবাশ না দেয়, সেক্ষেত্রে তার মধ্যে ভুলভ্রান্তি বা ডাউটনেস চলে আসে। তো এটাই হচ্ছে মূলত সেকেন্ড স্টেজ। অনুরূপভাবে থার্ড স্টেজ বলা আছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, 3 থেকে 5 বছরের বাচ্চা, যেটাকে আমরা মিডল চাইল্ডহুড বলি অথবা প্রি স্কুল বলে থাকি। তো মিডল চাইল্ডহুডের বাচ্চা যদি সব কিছু প্রপারলি পেয়ে থাকে, বেসিক ফ্যামিলি থেকে ইনিশিয়েটিং অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ ইনিশিয়েটিং অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজকর্ম, বা ছোট স্কুল বাচ্চা এই কাজকর্ম শুরু করে এবং সমাজের সাথে একটা ইন্টারাকশন ছোট ছোট তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে তার মধ্যে ইনিশিয়েটিভ গ্রো করে। আর যদি সেটাকে আমরা যদি দমিয়ে রাখি, তার মধ্যে গিল্টিনেস চলে আসে। এখানে বলা আছে আউটকাম ইনিশিয়েটিভ, ডিসিশন মেকিং, গিল্ট অ্যান্ড ইনহিবিশন, সে আর ভালো কিছু করতে চায় না, সেখানেই দমে যায়। ফোর্থ স্টেজ ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, যেটা হচ্ছে 6 থেকে 12 বছরের বাচ্চা, যেটা লেট চাইল্ডহুড বলা হয় অথবা মিডল স্কুল, অর্থাৎ স্কুলের মাঝামাঝি সময়। এটাতে সেন্ট্রাল ইস্যু হচ্ছে কম্পিটেন্স অ্যান্ড মাস্টারি স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ বিভিন্ন কাজে দক্ষতা এবং মাস্টারি স্কিল বৃদ্ধি পায়। সেন্ট্রাল রিলেশন মূলত স্কুল কেন্দ্রিক হয়ে যায় তখন। আউটকাম হচ্ছে ভালো কিছু হলে ইন্ডাস্ট্রি, কম্পিটেন্সি গ্রো করে। আর যদি খারাপ কিছু হয়, সেক্ষেত্রে ইনফেরিয়রিটি, ফিলিং অফ ইনঅ্যাডিকুয়েসি এখানে জন্ম নেয়। ফিফথ স্টেজ আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, 12 থেকে 18 বছরের বাচ্চা, অ্যাডোলেসেন্স পিরিয়ড, যেটা এই পিরিয়ডে মূলত একটা আইডেন্টিটি চলে আসে নিজেদের মধ্যে। সে আইডেন্টিটিতে যদি কেউ না থাকে, তার মধ্যে রোল কনফিউশন আসে, যে আসলে তার আইডেন্টিটি কি, সে সমাজে কেন আসলো, তার জন্ম কোথায়, না এরকম ব্যাপারগুলো চলে আসে। সেন্ট্রাল ইস্যু হচ্ছে ডেভেলপিং পার্সোনাল আইডেন্টিটি, নিজের পার্সোনাল আইডেন্টিটি সম্পর্কে একটা ব্যাপার তার মধ্যে চলে আসে। সিগনিফিক্যান্ট রিলেশন হচ্ছে পেয়ার গ্রুপ, আর এখানে আউটকাম পার্সোনাল আইডেন্টিটি, রোল কনফিউশন অ্যান্ড ক্রাইসিস। যদি পার্সোনাল আইডেন্টিটি না থাকে, তাহলে সেই বাচ্চা ক্রাইসিসে ভোগে। সিক্স স্টেজ ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। ইন্টিমেসি 18 থেকে 40 বছরের যখন মানুষ পদার্পণ করে, তার মধ্যে একটা ইন্টিমেসি, একটা ভালো রিলেশনশিপ চলে আসে। আর যদি সেই রিলেশনটা না থাকে, সেক্ষেত্রে আইসোলেশন, অর্থাৎ সেপারেটলি হয়ে যায়। এই পিরিয়ডটাকে বলা হয় আর্লি অ্যাডাল্টহুড, যেটাতে ফর্মিং ইন্টিমেট রিলেশনশিপ অ্যান্ড লাভ, একটা ভালো রিলেশনশিপ তৈরি হয় এবং ভালোবাসার মধ্যে এটা থাকে। রিলেশন হচ্ছে সিগনিফিক্যান্ট রিলেশন, ফ্রেন্ডস, আউটকাম ইন্টিমেসি, লাভস, অথবা যদি আউটকাম নেগেটিভ আসে, সেক্ষেত্রে আইসোলেশন বা লনলিনেস চলে আসে। 7 নম্বর স্টেজ জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, অর্থাৎ 40 থেকে 65 বছর, যেটাকে ম্যাচিউর অ্যাডাল্টহুড বলা হয়, অর্থাৎ যেখানে ফ্যামিলি কেন্দ্রিক সব ব্যাপার স্যাপার চলে আসে, ফ্যামিলিকে দেওয়ার কিছু ব্যাপার স্যাপার চলে আসে। এটা হচ্ছে কন্ট্রিবিউটিং টু সোসাইটি, ফ্যামিলি এবং সোসাইটি এবং সাপোর্ট নেক্সট জেনারেশন, নেক্সট বাচ্চা কাচ্চার জন্য
কিছু করে রাখা, এটাই হচ্ছে এই স্টেজের মূল বিষয়। জেনারেটিভিটি অর্থাৎ কিছু জেনারেট করা, এবং সেই জেনারেটিভ যদি না থাকে তার মধ্যে একটা স্থবিরতা চলে আসে, স্ট্যাগনেশন, অর্থাৎ একটা নিশ্চল অবস্থা যে আমি আসলে কেন আমার ফ্যামিলিকে কিছু দিতে পারলাম না। এই ব্যাপারটাই হচ্ছে এখানকার ডেভেলপমেন্টাল টাস্ক। সিগনিফিক্যান্ট রিলেশন হচ্ছে হাউস হোল্ড, আর এখানকার আউটকাম হচ্ছে প্রোডাক্টিভিটি, স্ট্যাগনেশন অ্যান্ড আনফুলফিলমেন্ট। 8 নম্বর স্টেজ হচ্ছে ইগো ইন্টিগ্রিটি। লাস্ট স্টেজ হচ্ছে ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, অর্থাৎ ইগো ইন্টিগ্রিটি অর্থাৎ সৎ ন্যায়পরায়ণতা চলে আসে, আর যদি এটা না থাকে তখন তার মধ্যে ডিসপেয়ার অর্থাৎ হতাশাবোধ কাজ করে। এটা হচ্ছে 65+, অর্থাৎ যেটাকে ওল্ডার অ্যাডাল্টহুড বলা হয়। আর এটার সেন্ট্রাল ইস্যু হচ্ছে সেন্স অফ ফুলফিলমেন্ট অ্যান্ড উইজডম, অর্থাৎ নিজের মধ্যে একটা ফুলফিলমেন্ট, আত্মতৃপ্তি, পরিতৃপ্তি চলে আসে এবং একটা নিজের মধ্যে প্রজ্ঞা, জ্ঞান ভাব চলে আসে। এখানকার সিগনিফিক্যান্ট রিলেশন হচ্ছে ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষ জাতি। এই শেষের দিকে 65+, তখন আসলে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এগুলো অতটা চিন্তা ভাবনা থাকে না, তখন ফুল মানুষ জাতি নিয়ে একটু চিন্তা ভাবনা, সমাজকে নিয়ে চিন্তা ভাবনা, ন্যায়পরায়ণতা নিয়ে চিন্তা ভাবনা এগুলো চলে আসে। এটার আউটকাম যদি ভালো থাকে সেক্ষেত্রে ইন্টিগ্রিটি বা স্যাটিসফ্যাকশন নিজের মধ্যে থাকে, আর যদি নেগেটিভ আউটকাম হয় সেক্ষেত্রে নিজের মধ্যে হতাশা বা অনুশোচনাবোধ কাজ করে। মূলত এটাই হচ্ছে আমাদের এরিকসনের একটা সামারি করে দিলাম আমি খুব সুন্দর করে, যেটা হচ্ছে 8টা স্টেজ, সাথে এজ রেঞ্জ বা স্টেজ যেটা বলা হয়। সেন্ট্রাল ইস্যুটা কি? স্টেজের সেন্ট্রাল ইস্যু সিগনিফিক্যান্ট রিলেশন, অর্থাৎ এই স্টেজে সিগনিফিক্যান্ট রিলেশন কার সাথে থাকে? মাদার, প্যারেন্টস, বেসিক ফ্যামিলি, স্কুল, পেয়ার প্রেশার, পেয়ার গ্রুপ, ফ্রেন্ডস, হাউস হোল্ড অ্যান্ড ম্যানকাইন্ড। এবং আউটকাম কি হয়? অর্থাৎ যদি সব কিছু পজিটিভ থাকে সেক্ষেত্রে আউটকাম পজিটিভ হবে, আর যদি ডেভেলপমেন্টাল টাস্ক নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের আউটকাম নেগেটিভ হবে। আশা করি সবার এটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে। এরপরে আমাদের যেটা কনফিউশন ছিল এটা একটু সামারি করে দেবো আমি। সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অথবা ডিসক্রাইব দ্য থিওরিজ অফ পার্সোনালিটি অ্যান্ড ট্রেডস থিওরি। অর্থাৎ বলছে যে থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে থিওরিজগুলো আছে সেই থিওরিজগুলোকে ব্যাখ্যা করতে বলছে। পরের কোশ্চেনে আবার বলছে ডিসক্রাইব দ্য থিওরিজ অফ পার্সোনালিটি, ওই সেমই যেটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের থিওরি, সব একই বোঝায়। আর সাথে একটু বলছে যে ট্রেড থিওরি ব্যাখ্যা করতে বলছে। তো এখানে থিওরিজ যেহেতু বারবার বলতেছি, সেটা হচ্ছে এখানে থিওরিজ বলছে, যেটা কোশ্চেন আমাদের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা ভুল করে, সেটা হচ্ছে স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এখানে কিন্তু অনেকগুলো থিওরির কথা বলছে, থিওরিজ প্লুরাল ফর্ম। হ্যাঁ, আর ওখানে এক স্টেজের কথা বলছে, 8টা স্টেজ। ধাপ কি কি? ধাপগুলো মূলত আমরা এরিকসনের স্টেজ দিয়ে বর্ণনা করলাম, আর এখানে থিওরিজগুলো দিয়ে ব্যাখ্যা করব। সো আমরা মূলত এখানে 4টা থিওরিজ দিয়ে ব্যাখ্যা করব। এখানে এছাড়াও আরও অনেক থিওরি আছে পার্সোনাল ডেভেলপমেন্টে, তো আমরা 4টা থিওরি যেগুলো আমাদের সাইকোলজিতে সবসময় ব্যবহৃত হয়। তো প্রথম থিওরি হচ্ছে এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। তো এখানেও এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের থিওরি। এরপর সিগমন্ড ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের সাইকোলজি এবং আমাদের ফিজিক্যাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি কীভাবে ডেভেলপ হয় সেটাও একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এরপর আমাদের খোলবার্গ হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট, আমাদের নৈতিক ডেভেলপমেন্ট যেটা হয় সেটা মূলত খোলবার্গ ব্যাখ্যা করছে, এটা হচ্ছে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবং সর্বশেষ হচ্ছে জিন পিয়াগেটের কগনিটিভ ডেভেলপমেন্ট। এই কগনিটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। তো মূলত এই 4টা থিওরি পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে। তো এখানে বলছে এক্সপ্লেইন দ্য থিওরিজ, অর্থাৎ এই থিওরিজগুলোকে ব্যাখ্যা করতে বলছে পার্সোনালিটি ডেভেলপমেন্টে। তো আমরা প্রথমে এই 4টা নাম দেখলাম যে কি কি থিওরিজ আছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এরিকসনের আছে, সিগমন্ড ফ্রয়েডের আছে, খোলবার্গের আছে, জিন পিয়াগেটের আছে। আমরা এখন শর্ট করে এই 4টা থিওরি একটু দেখব। তো প্রথমে দেয়া আছে সেটা হচ্ছে এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। এখান থেকে কোশ্চিন আসে এমসিকিউ যে এরিকসনের কোন থিওরি ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সাইকোলজির সাথে আমাদের সোসাইটির যে ডেভেলপমেন্ট সেটা কিভাবে হয়েছে। তো এরিকসন থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, এখানে যেহেতু 4টা থিওরি আমরা এক্সপ্লেন করব, সো এখানে সংক্ষেপে দিলেই হয়ে যাবে যে আসলে এরিকসনের থিওরি কি কি আছে। এরিকসনের আমরা জানি 8টা স্টেজ আছে। দ্য 8 স্টেজ আর গিভেন বিলো। 8 স্টেজ কি কি? ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, যেটা হচ্ছে বার্থ টু 1 ইয়ার। অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, এটা হচ্ছে 1 থেকে 3 বছর। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, 3 to 6 years. Industry ভার্সেস
ইনফেরিয়রিটি সেটা হচ্ছে 6 to 12 years, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন 5 নম্বর স্টেজ, যেটা হচ্ছে 12 to 18 years, 12 থেকে 18 বছর। 6 নম্বর স্টেজ হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, 18 থেকে 40 বছর, এবং জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, যেটা 40 থেকে 65, এবং 65+, যেটাকে আমরা 8 নম্বর স্টেজ বলি। ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, সেটা হচ্ছে 65 years টু অনওয়ার্ড, অর্থাৎ পরবর্তী ইয়ারকে বলা হয়। তো এইভাবে সংক্ষেপে 8টা স্টেজের নাম এবং সাথে ব্র্যাকেটে স্টেজটা দিলেই এই এরিকসনের থিওরিটা ব্যাখ্যা হয়ে যাবে। তো এটা যেহেতু আমাদের থিওরি, 4টা থিওরিজকে ব্যাখ্যা করতে বলছে, তো অনেকেই বলতে পারে যে এটা তো একটা বড় টেবিল ছিল, তাহলে টেবিল কই গেল? তো এখানে যেহেতু 4টা থিওরি আমরা এক্সপ্লেন করব, যার জন্য এটা সামারি করে শুধু স্টেজগুলো দিয়ে দিয়েছি এবং ডেভেলপমেন্টাল টাস্কটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়েই মূলত এনাফ হয়ে যাবে। এরপরে আমাদের 2 নম্বর হচ্ছে ফ্রুট স্টেজ অফ সিগমন্ড ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। তো সিগমন্ড ফ্রয়েড যে থিওরিটা দিছিল সেটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের সাইকোলজির সাথে আমার সেক্সুয়াল ডেভেলপমেন্ট কিভাবে হয়, এটাকেই মূলত বলা হয়েছে। তো এই থিওরিতে মূলত আমাদের 5টা স্টেজ আছে, এখানে অনেক কিছু বলা আছে, একটু পড়ে নিলে হয়ে যাবে। 5টা স্টেজের মধ্যে প্রথম হচ্ছে ওরাল স্টেজ, এরপর হচ্ছে অ্যানাল স্টেজ, এরপর ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি স্টেজ অ্যান্ড জেনিটাল স্টেজ। এই স্টেজ অনুযায়ী আমাদের ফিজিক্যাল গ্রোথ হয় এবং সেই অনুযায়ী আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। এখানে বলছে ওরাল স্টেজের ইরোজনাল জোন, অর্থাৎ এই স্টেজে আমাদের যে সেন্সিটিভ অর্গান ডেভেলপ করে সেটা হচ্ছে মাউথ। আমরা মাউথ দিয়ে কি করি? মাউথ দিয়ে আমরা সাকিং, বাইটিং, কামড়াকামড়ি, বা যেটাকে চোষাচুষি বলে, ছোট বাচ্চা চুষতে পারে বা কামড় দিতে পারে, এটাকে ওরাল স্টেজ বলা হচ্ছে। এরপর অ্যানাল স্টেজ 1 থেকে 3 বছর, এটাতে ইরোজনাল জোন বা সেন্সিটিভ জোন যদি বলি সেটা হচ্ছে অ্যানাস। এই 1 থেকে 3 বছরের বাচ্চা কি বাউল অ্যান্ড ব্লাডার কন্ট্রোল করতে পারে, অর্থাৎ প্রস্রাব পায়খানা কন্ট্রোল করতে শেখে এবং অ্যাসোসিয়েট অ্যাক্টিভিটি সেই অনুযায়ী কিছু কাজকর্ম শেখে। এবং ফ্যালিক স্টেজে ইরোজনাল জোন হচ্ছে জেনিটালস, অর্থাৎ জেনিটাল অর্গান এখানে সেন্সিটিভ জোন আর কি। ফোকাস শিফট টু জেনিটালস অ্যান্ড চিলড্রেন বিকাম অ্যাওয়ার অফ দেয়ার ওন বডিজ, অর্থাৎ বাচ্চারা এখানে নিজের বডি সম্পর্কে একটু অ্যাওয়ার থাকে, দুস অফ দ্য অপোজিট সেক্স, এবং অপোজিট সেক্সের প্রতি একটু তারা অ্যাওয়ার থাকে, কারণ 3 থেকে 6 বছরের বাচ্চা তাদের মধ্যে একটু এই ব্যাপারগুলো চলে আসে। এরপর ল্যাটেন্সি স্টেজ 6 to puberty, এখানে কোনো স্পেসিফিক ইরোজনাল জোন নেই, এখানে সেক্সুয়াল ডিজায়ার আর রিপ্রেসড অ্যান্ড এনার্জি ইজ ডাইরেক্টেড টুয়ার্ড আদার্স অ্যাক্টিভিটিস লাইক স্কুল অ্যান্ড ফ্রেন্ডশিপ। এখানে মূলত যেহেতু ল্যাটেন্সি স্টেজটা হচ্ছে 6 to puberty, পিউবার্টি স্টেজ বয়ঃসন্ধিকাল যদি বলি, বয়ঃসন্ধিকালের সময়ে মূলত এই আদার্স অ্যাক্টিভিটিস, অর্থাৎ স্কুল কেন্দ্রিক অ্যাক্টিভিটিস বা ফ্রেন্ডশিপদের মধ্যে এটা চলে যায়, এনার্জিটা চলে যায়। তাহলে এখানে কোনো স্পেসিফিক ইরোজনার জোন নেই। লাস্ট স্টেজ হচ্ছে জেনিটাল স্টেজ। জেনিটাল স্টেজে ইরোজনার জন্য হচ্ছে জেনিটালস, এখানে ম্যাচিওর সেক্সুয়াল ইন্টারেস্ট, ইন্টিমেট রিলেশন, ডেভেলপ অ্যান্ড ফোকাস সেক্সুয়াল প্লেজার, রিপ্রোডাকশন, অর্থাৎ এখানে ম্যাচিউরিটি চলে আসে এবং সেই ম্যাচিউরিটি অনুযায়ী সেক্সুয়াল ইন্টারেস্ট এবং ইন্টিমেট রিলেশনশিপ, একটা ভালো রিলেশনশিপ গ্রো আপ করে। তো মূলত এটাই হচ্ছে আমাদের সিগমন্ড ফ্রয়েডের 5টা স্টেজ, যেটা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে। তো আমাদের কোশ্চিন ছিল এক্সপ্লেইন থিওরিস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তো এই 5টা স্টেজ হচ্ছে যেটা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে, যেটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড দিছে। তো এভাবে ছোট করে ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে। নেক্সট আমরা একটু দেখি, সেটা হচ্ছে খোলবার্গের মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ খোলবার্গ একজন বিজ্ঞানী, যিনি হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট, নৈতিকতার ডেভেলপমেন্ট নিয়ে ব্যাখ্যা করছে। নৈতিকতার ডেভেলপমেন্ট আসলে কিভাবে আমাদের দেখি, আমাদের খোলবার্গের মূলত মোরাল ডেভেলপমেন্ট, যেখানে 3টা স্টেজ আছে, যেটাকে বলা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল এবং পোস্ট কনভেনশনাল লেভেল, অর্থাৎ 0 থেকে 7 বছর একটা, 8 থেকে 13 বছর এবং 14 পরের বছরগুলোকে বলা হচ্ছে। তো প্রি কনভেনশনাল অর্থাৎ আমরা যখন আমাদের প্রথাগতভাবে কিছু শিখি, অর্থাৎ ফ্যামিলি থেকে শিখি আমাদের নৈতিকতা কিভাবে গ্রো আপ করে, অর্থাৎ আমরা ফ্যামিলিতে কিছু ভালো কিছু করলে আমরা পুরস্কার পাই এবং খারাপ কিছু করলে আমরা পানিশমেন্ট পাই, অর্থাৎ আমরা জানি যে ফ্যামিলি থেকে এটা শিখে আসি যে আমি যদি ভালো কিছু করি তাহলে আমাকে ভালো বলবে, আমাকে বকা দিবে না, আর যদি খারাপ কিছু করি তাহলে আমাকে পানিশমেন্ট দেবে। এটাই আমরা আমাদের মোরাল এবং নৈতিকতা আমাদের ফ্যামিলি থেকে এভাবে শুরু হয় 0 থেকে 7 বছর, যেটাকে আমরা প্রি কনভেনশনাল বলি। কনভেনশনাল যেটা হচ্ছে এইটাতে আমাদের মোরাল ডেভেলপমেন্ট যেভাবে হয় সেটা হচ্ছে সোসাইটাল অ্যান্ড কালচারাল নর্ম, অর্থাৎ সোসাইটি এবং কালচার থেকে আমরা
এই স্টেজে আমাদের নৈতিকতা শিখে, যে সোসাইটির মানুষ কিভাবে বসবাস করতেছে, কালচার শিখতেছে, কালচার কীরকম, সেগুলো আমরা এখান থেকে শিখি। এবং লাস্ট হচ্ছে পোস্ট কনভেনশনাল, যেটা হচ্ছে 14 বছরের পরে। এটার মোরাল রিজনিং হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালুস, অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বতন্ত্র ভ্যালুস, প্রিন্সিপালস, কনসিয়েন্স বৃদ্ধি পায় এবং সেই অনুযায়ী এক একটা মানুষের পার্সোনালিটি গ্রো আপ করে। তো এটাই হচ্ছে খোলবার্গের মোরাল থিওরির আলোচ্য বিষয়। এখানে 3টা স্টেজ দেয়া আছে। এরপর লাস্ট আমরা যেটা হচ্ছে জিন পিয়াগেটের থিওরি, যেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছে, অর্থাৎ আমাদের ব্রেইনের ব্যাপার স্যাপার, অর্থাৎ সম্মিলিতভাবে আমাদের ব্রেইনের ডেভেলপমেন্ট কিভাবে হয় এবং সেটার সাথে আমাদের পার্সোনালিটি কিভাবে ডেভেলপমেন্ট করে। তো এখানে মূলত 4টা স্টেজ আছে। 4টার মধ্যে একটা বলতে হচ্ছে যে সেন্সরি মোটর স্টেজ, বার্থ টু 2 ইয়ার্স, এরপরে প্রি অপারেশনাল স্টেজ 2 to 7 ইয়ার্স, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 to 12 ইয়ার্স, অ্যান্ড ফর্মাল অপারেশনাল স্টেজ 12 to অ্যাডাল্টহুড। অর্থাৎ আমাদের যে ব্রেইন রিলেটেড অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় বা আমাদের ব্রেনের সাথে আমাদের পার্সোনালিটি যে বৃদ্ধি পায়, সেটা আমাদের কিভাবে এই স্টেজ অনুযায়ী গ্রো আপ করে। তো এখানে বা আমি একটু সামারি করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেন্সরি মোটর বা 2 বছরের বাচ্চার আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি কি কি বৃদ্ধি পায়, যেটা হচ্ছে the child learn about through physical interaction such as touching, manipulating object। অর্থাৎ দুই বছরের বাচ্চা কোনো কিছু টাচ করতে পারে বা কোনো কিছু ধরে সেটাকে ম্যানিপুলেট করতে পারে। এটাই হচ্ছে ব্রেনের অ্যাক্টিভিটি ডেভেলপ করে এবং সেই অনুযায়ী পার্সোনালিটি গ্রো করে। এরপর প্রি অপারেশনাল এই স্টেজে বাচ্চা কি শুরু করে, চাইল্ড বিগিনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কথা বলা শুরু করে 2টা 4টা করে, এবং রিপ্রেজেন্ট অবজেক্ট সিম্বলিক্যালি, অর্থাৎ কোনো কিছুকে সিম্বল দিয়ে প্রকাশ করে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজের আলোচ্য বিষয়। এবং থার্ড স্টেজ যেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, এই স্টেজে চাইল্ড বিগিন থিংস লজিক্যালি, অর্থাৎ 7 থেকে 12 বছরের বাচ্চা লজিক্যালি চিন্তা করতে শেখে এবং সিস্টেমেটিক্যালি অ্যাবাউট কংক্রিট অবজেক্ট অ্যান্ড ইভেন্ট, অর্থাৎ সব কিছুর উপরে একটা কংক্রিট শক্তভাবে চিন্তা ভাবনা শুরু করে এবং নানান কোশ্চিন করা শুরু করে এই স্টেজে, যে 7 থেকে 12 বছরের বাচ্চা। এবং লাস্ট স্টেজ যেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল, 12 থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, এই স্টেজে মূলত the child begin thinks abstractly and logically about hypothetical situation, অর্থাৎ সবকিছু লজিক্যাল এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন অনুযায়ী চিন্তা করে, অর্থাৎ ফর্মাল ওয়েতে। অর্থাৎ একজন ম্যাচিউর অ্যাডাল্টহুড যদি বলে, একজন অ্যাডাল্ট পারসন যেভাবে চিন্তা ভাবনা করে সঠিকভাবে, হ্যাঁ, সেভাবে মূলত এই চিন্তা ভাবনা করে। এই মূলত 4টা থিওরি হচ্ছে থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যার মধ্যে আমরা প্রথমটি বললাম যেটা হচ্ছে এরিকসন থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট সিগমন্ড ফ্রয়েডের, থার্ড স্টেজ খোলবার্গের মোরাল ডেভেলপমেন্ট, অ্যান্ড লাস্ট হচ্ছে জিন পিয়াগেটের কগনিটিভ ডেভেলপমেন্ট। এই 4টা থিওরি মিলে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। তো এই পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তাহলে এই 4টার মধ্যে 4টে দেওয়ার চেষ্টা করা লাগবে। যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে মিনিমাম 3টা তো দেওয়া দরকার। তো অবশ্যই 4টা দেওয়াটাই হচ্ছে বেস্ট, 4টা দেওয়ার চেষ্টা করতে হবে সবাইকে। লাস্ট হচ্ছে আমরা একটু বলতে পারি ওভারঅল অল থিওরিজ, অর্থাৎ ওভারঅল যদি বলি যে অল থিওরিজ ডিসক্রাইব দ্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ হিউম্যান, অর্থাৎ বিভিন্ন স্টেজে একটা মানুষের পার্সোনালিটি যেভাবে ডেভেলপ হয় সেটাই মূলত এই সবগুলা থিওরি ব্যাখ্যা করছে। এটাই হচ্ছে এক্সপ্লেইন থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবং সাথে আরেকটু অংশ ছিল যেটা হচ্ছে ডিসক্রাইব পার্সোনালিটি ট্রেটস থিওরি, অর্থাৎ পার্সোনালিটির সাথে পার্সোনালিটি ট্রেটস, অর্থাৎ ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের কিছু থিওরি দেওয়া আছে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের থিওরি কি, সেটা হচ্ছে কিছু কমন ট্রেটস আছে সবার মধ্যে বিদ্যমান, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন জেনারেল পপুলেশন। কিছু ইউনিক ট্রেটস আছে, ইউনিক ফর এ পারসন, যেমন টেম্পারামেন্ট ট্রেটস, ইমোশনাল ট্রেটস, যেমন ইউনিকলি কারো কারো রাগ বেশি হয়, কারো কারো ইমোশন বেশি হয়, এটা হচ্ছে ইউনিক ট্রেটস। এরপর হচ্ছে সারফেস ট্রেটস, অর্থাৎ এটা হচ্ছে যে কোনো সারফেসের উপর ভিত্তি করে, কোনো স্পেসিফিক কোনো সার্ফেসের উপর ভিত্তি করে এক একজনের বৈশিষ্ট্য পার্সোনালিটি এক এক রকম হতে পারে। যে দিস ট্রেটস অ্যাবল টু রিকগনাইজ অ্যাজ এ ম্যানিফেস্টেশন অফ বিহেভিয়ার লাইক কিউরিওসিটি, অনেস্টি, ট্যাক্টফুলনেস, অর্থাৎ এক একজনের কিউরিওসিটি এক এক রকম, এক একজনের অনেস্টি এক এক রকম, এক একজনের ট্যাক্টফুলনেস এক এক রকম, এই জন্য মূলত এটাকে সার্ফেস বলা হচ্ছে। তাহলে সার্ফেস ভেদে এক একজনের পার্সোনালিটি এক এক রকম হতে পারে।
এবং লাস্ট হচ্ছে সোর্স স্টেটস, অর্থাৎ সোর্স স্টেটস এটা মূলত যে ইনক্লুড আন্ডারলাইন সোর্স অর স্ট্রাকচারস দ্যাট ডিটারমিন ওয়ানস বিহেভিয়ার, একজনের বিহেভিয়ারকে এটা প্রকাশ করে, সাচ এজ ইমোশনস, মোটিভেশন অ্যান্ড ডমিনেন্স। অর্থাৎ সোর্স স্টেটটা আমাদের একজনের স্পেসিফিক বিহেভিয়ারকে শো করে, যেমন ইমোশন, মোটিভেশন, ডমিনেন্স ইত্যাদি। লাস্টের দিকে তিনটা কথা বলা আছে। দ্য অ্যাজাম্পশন ট্রেটস থিওরি, ট্রেটস আর কমন টু অল ইন্ডিভিজুয়াল, ট্রেটস আর রিলেটিভলি স্টেবল অ্যান্ড ট্রেটস আর কোয়ান্টিফাইবল। অর্থাৎ ট্রেটস কি কোয়ান্টিফাইবল, নট অর্থাৎ এটাকে কোয়ান্টিটি আকারে প্রকাশ করা হয়। হিউম্যান পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই সাম অ্যাক্টিভ অ্যান্ড ফোর্সফুল ট্রেটস। তাহলে ডিসক্রাইব পার্সোনালিটি ট্রেটস থিওরি, এটা সংক্ষেপে একটু দিয়ে দিলে হয়ে যাবে। এটাই ছিল মূলত ডিসক্রাইব পার্সোনালিটি ট্রেট থিওরি। আরেকটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে মেনশন কমন সাইকোলজিক্যাল থিওরি, যেটা মোটামুটি দেখা গেছে যে এসকিউ এর জন্য আসছে, এসকিউতে। তো এসকিউ আসলে এটা সংক্ষেপে দিলে হয়ে যাবে যে কমন সাইকোলজিক্যাল থিওরি কি কি আছে। নাম্বার 1 ডেভেলপমেন্টাল থিওরিজ, নাম্বার 2 বিহেভিয়ারাল থিওরিজ, নাম্বার 3 কগনিটিভ থিওরিজ, নাম্বার 4 গ্রান্ড থিওরিজ, এরপর নাম্বার 5 পার্সোনালিটি থিওরিজ, নাম্বার 6 হিউম্যানিস্টিক সাইকোলজি বা হিউম্যানিস্টিক থিওরি, যেটা হচ্ছে আব্রাহাম মাসলো বা কার্ল রজার্স দিয়েছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের সোশ্যাল লার্নিং থিওরি, হচ্ছে আলবার্ট বান্ডুরা দিয়েছে, এবং অ্যাটাচমেন্ট থিওরি। এই মূলত 8টা থিওরি, এছাড়াও আরও থিওরি আছে, বাট এই 8টা থিওরি অনেক কমন থিওরি, যেটা হচ্ছে কমন সাইকোলজিক্যাল থিওরিজ বলা হয়। তো এখানে কিছু এক্সপ্লানেশনও দেওয়া আছে। ডেভেলপমেন্টাল থিওরি আমাদের মূলত কগনিটিভ, সোশ্যাল বা মোরাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছে। এটা এখানে দেয়া আছে। কি কি থিওরি আছে আমরা যেটা দেখে আসলাম, সেটা হচ্ছে এরিকসনের থিওরি, সিগমন্ড ফ্রয়েডের থিওরি, কোলবার্গের থিওরি, সবগুলো আমাদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে। এটাই মূলত হচ্ছে ডেভেলপমেন্টাল থিওরি। বিহেভিয়ারাল থিওরির মধ্যে বিহেভিয়ার নিয়ে কথা বলছে। বিহেভিয়ারাল থিওরি ফোকাসেস আইডিয়া অল বিহেভিয়ার্স লার্ন থ্রু ইন্টারাকশন, অর্থাৎ আমাদের যে বিহেভিয়ার আছে, বিহেভিয়ার কিভাবে আমরা শিখতেছি এনভায়রনমেন্ট থেকে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করছে। লাস্ট হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের কগনিটিভ থিওরি। কগনিটিভ থিওরি হচ্ছে আমাদের ব্রেন রিলেটেড ব্যাপার, আমাদের ব্রেন অ্যাক্টিভিটি কিভাবে চিন্তা ভাবনা করে, যে আমরা প্রসেস আসেস থিঙ্কিং, মেমোরি, মোটিভেশন, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এগুলো নিয়ে এই থিওরি আলোচনা করে। গ্রান্ড থিওরিজ হচ্ছে 6টা গ্রান্ড থিওরিজ দেওয়া আছে, যেটা হচ্ছে প্রথমটা সাইকো অ্যানালাইসিস, বিহেভিয়ারিজম, কগনিটিজম, ইকোলজিক্যাল, হিউম্যানিজম অ্যান্ড এভলিউশনারি। এই 6টা থিওরিকে সম্মিলিতভাবে গ্রান্ড থিওরিজ বলা হয়। অ্যান্ড পার্সোনালিটি থিওরিজ মূলত ব্যক্তিত্ব নিয়ে কথা বলছে, বিহেভিয়ার, থট, ইমোশন, এগুলো নিয়ে কথা বলে। হিউম্যানিস্টিক থিওরি, হিউম্যান পটেনশিয়াল, আমাদের হিউম্যান পটেনশিয়াল, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, পার্সোনাল গ্রোথ নিয়ে কথা বলে। সোশ্যাল লার্নিং থিওরি, আমরা সোসাইটি থেকে কিভাবে শিখি সেটা নিয়ে এখানে কথা বলছেন। অ্যাটাচমেন্ট থিওরি হচ্ছে চিলড্রেন অ্যান্ড মাদার অর কেয়ার গিভার্স, অর্থাৎ বাচ্চার সাথে কেয়ার গিভারদের যে অ্যাটাচমেন্ট, এটা রিলেশনশিপ কিভাবে লাইফের মধ্যে এটা এফেক্ট করে, সেটাই হচ্ছে অ্যাটাচমেন্ট থিওরি। তো এটাই এই মোটো 8টা হচ্ছে কমন সাইকোলজিক্যাল থিওরিজ। নামগুলোর সাথে এক্সপ্লানেশন দিতে পারলে খুবই ভালো। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে আব্রাহাম মাসলো থিওরি, যেটা মূলত মোটিভেশন চ্যাপ্টারে আছে। ফিজিওলজিক্যাল নিডস অফ মাসলো থিওরি বা হায়ারার্সি মাসলো থিওরি। এই মাসলো থিওরির যে সমস্যাটা হয়, অর্থাৎ স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় 1 নম্বর পয়েন্ট শেষে দেয়, 5 নম্বর পয়েন্ট শুরুতে দেয়। অর্থাৎ এখানে হায়ারার্সি বলছে, অর্থাৎ পর্যায়ক্রম মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নিচু থেকে উপরে যেতে হবে। অর্থাৎ ফিজিওলজিক্যাল নিডস, সেফটি, লাভ অ্যান্ড বিলঙ্গিং, এস্টিম নিডস অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অর্থাৎ একটা মানুষের ফিজিওলজিক্যাল নিডস প্রথমে কি আসে, অর্থাৎ প্রথমে তাকে খাইতে হবে, ঘুমাইতে হবে, তার জন্য অক্সিজেন দরকার, তবেই তার সেফটি নিডস দরকার, যে সিকিউরিটি, সেফটি, হেলথ দরকার। তারপরেই তার হচ্ছে লাভ এবং বিলঙ্গিং দরকার, ফ্রেন্ডশিপ, ফ্যামিলি দরকার। তারপরে তার মধ্যে স্টিম নিডস অর্থাৎ রেসপেক্ট, স্ট্যাটাস, এগুলো থাকবে। এবং সর্বশেষ সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই যেমন ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, পটেনশিয়াল কি কি আছে সেটা। কিন্তু কার মধ্যে যদি ফিজিওলজিক্যাল নিডস অর্থাৎ ফিজিওলজিক্যাল নিডস যদি না আসে, এয়ার, ওয়াটার, ফুড যদি না থাকে, তাহলে তার মধ্যে তো সেফটি নিডস কখনোই আসবে না, বা লাভ বিলঙ্গিং কখনো আসবে না, স্টিম আসবে না, সেলফ অ্যাকচুয়ালাইজেশন আসবে না। এই জন্য মাসলো থিওরিটার আলোচ্য বিষয়টা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস থেকে শুরু করে সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যন্ত। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে
নিচ থেকে উপরে যাইতে হবে, কারণ এটা হচ্ছে একটা পিরামিড আকারে আমরা প্রকাশ করি। কারণ পিরামিডের ভিত্তি, অর্থাৎ পিরামিডের নিচে ভিত্তি যদি ভালো না থাকে তাহলে উপরে পিরামিড কিন্তু ভেঙে পড়বে। এই জন্য পিরামিডের ভিত্তিতে আমরা ফিজিওলজিক্যাল নিডস রেখেছি এবং উপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ ফিজিওলজিক্যাল নিডস যদি ফুলফিল হয় তাহলে একটা মানুষের সেলফ অ্যাকচুয়ালাইজেশন আস্তে 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 গ্রো করবে। এটাই মূলত ছিল মাসলো হায়ারার্কি নিডস অফ ফিজিওলজিক্যাল নিডস, যেটাকে বলছি আমরা। তো এই ছিল সাইকোলজির যে কনফিউশনাল কোশ্চিন, এবং যে কোশ্চিনগুলোতে ছাত্রছাত্রীর সমস্যা হতো সেগুলো নিয়ে একটু সামারি করে দিলাম। আশা করি এই কোশ্চিনগুলো নিয়ে আর কনফিউশন তৈরি হবে না। সো ধন্যবাদ সবাইকে।